ঢাকায় 2 কোটি মানুষের নমুনা সংগ্রহে মেডিকেল টেকনোলজিস্ট মাত্র 20 জন, নিয়োগ হয় না এক যুগ, বেকার বসে আছেন 20,000। আশার আলো দেখাচ্ছে প্লাজমা থেরাপি। আজ ঢাকা মেডিকেলে পরীক্ষা শুরু, শতভাগ কার্যকর প্রতিষেধক আবিষ্কারের দাবি যুক্তরাষ্ট্রের। আজ দায়িত্ব নিচ্ছেন ঢাকা দক্ষিণের মেয়র, আধুনিক শহর গড়তে ইতিবাচক সূচনার দাবি বিদায়ী সাইদ খোকনের। বঙ্গোপসাগরের লঘুচাপটি শক্তিশালী হচ্ছে, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, সমুদ্র বন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত। 55,000 প্রজাতির গাছের বোটানিক্যাল গার্ডেনে গবেষণায় নেই তেমন তোড়জোড়, সঠিক পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। মুশফিকের সেই ব্যাগ 16,80,000 টাকায় কিনলেন শহীদ আফ্রিদি। রোহিত শর্মার সাথে অনলাইনে খুনসুটি তামিম ইকবালের। স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে। সাথে আমি নাহিদ জিহান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় প্রায় 2 কোটি মানুষের নমুনা সংগ্রহের জন্য মেডিকেল টেকনোলজিস্ট আছে মাত্র 20 জন। ফলে নমুনা সংগ্রহের জন্য হিমশিম খেতে হচ্ছে। প্রতিদিন অন্তত 15,000 পরীক্ষা করার তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। কিন্তু টেকনোলজিস্টের অভাবে 7 থেকে 8,000-এর মধ্যে ঘুরপাক খাচ্ছে করোনা পরীক্ষা। এদিকে গত 12 বছর ধরে নিয়োগ না হওয়ায় 20,000 মেডিকেল টেকনোলজিস্ট বেকার বসে আছেন। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী দেশে মোট করোনা শনাক্ত রোগীর 60% ঢাকা মহানগরে, আর বর্তমানে রাজধানীতে প্রায় 10,000 করোনা আক্রান্ত রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বাড়িতে থাকা রোগীরা 10 দিন পর দুবার পরীক্ষায় নেগেটিভ আসলে নিশ্চিত হওয়া যায় করোনা মুক্ত। কিন্তু প্রায় 2 কোটি বসবাসের এই মহানগরে সন্দেহভাজন ও পুরনো রোগীর নমুনা সংগ্রহের জন্য টেকনোলজিস্ট আছে মাত্র 20 জন। ফ্যামিলি মেম্বার যদি বেশি থাকে, একটা দিন কালেক্ট করতে পারে আনুমানিক 20 থেকে 30 জন। আর যদি দেখা যায় যে ফ্যামিলি মেম্বার সিঙ্গেল যেমন একটা ফ্যামিলিতে 1 জন কি 2 জন, তখন কালেক্ট করতে পারে 15 থেকে 20 জন। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের চাপ কমাতে সম্প্রতি রাজধানীতে বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করা হয়েছে। রাজধানী সহ সারা দেশে প্রায় 1000টি বুথ স্থাপনের লক্ষ্যমাত্রা থাকলেও দক্ষ টেকনোলজিস্টের অভাবে তা সম্ভব হচ্ছে না। এদিকে গত 12 বছর ধরে টেকনোলজিস্ট নিয়োগ বন্ধ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেই আমরা এই করোনা যুদ্ধে আমরা মেডিকেল টেকনোলজিস্ট সামিল হওয়ার জন্য অপেক্ষায় আছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকতে হবে। সম্প্রতি করোনা মোকাবিলার জন্য জরুরি ভিত্তিতে 2,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের অনুপাতে 10,000 টেকনোলজিস্ট নিয়োগের প্রয়োজন রয়েছে। সুতরাং স্যাম্পল কালেকশন খুবই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই, এবং স্যাম্পল কালেকশন করার জন্য প্রশিক্ষিত লোকের কোনো বিকল্প নেই। এই মুহূর্তে করোনা রোগীর শনাক্তকরণের কাজে স্যাম্পল কালেকশন এবং পরীক্ষার ক্ষেত্রে যে প্রথম যে গুরুত্বটা দেওয়া উচিত সেটা হলো এই আমাদের মেডিকেল টেকনোলজি ল্যাব। তবে আশার কথা হলো চিকিৎসক ও নার্সদের মতো মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা আরো কিছু লোক নিয়োগ দেব, যেখানে আমাদের অনেক টেকনিশিয়ান দরকার হবে এবং আরো লোক লাগবে, তারও ব্যবস্থা আমরা নিচ্ছি। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। কোভিড-19 ভাইরাস আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন এমন একজন চাইলে অন্তত 2 জন আক্রান্তকে সুস্থ করে তুলতে পারবেন। সুস্থ হয়ে ওঠা ব্যক্তির রক্তরস থেকে নেয়া অ্যান্টিবডি বাঁচিয়ে তুলবে কোভিড-19 আক্রান্ত গুরুতর রোগীদের। ঢাকা মেডিকেল কলেজে এই রক্তরস বা প্লাজমা থেরাপির কার্যকারিতা পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। তৌহিদ শান্তর প্রতিবেদন। এখন পর্যন্ত কোনো প্রতিষেধক বা প্রতিরোধক তৈরি না হওয়ায় করোনা ভাইরাস থেকে সুস্থ এমন ব্যক্তির রক্তরসই বাঁচিয়ে তুলতে পারে নতুন আক্রান্ত গুরুতর রোগীকে। আক্রান্ত ব্যক্তির শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডির উপরই তাই নির্ভর করতে হচ্ছে চিকিৎসকদের। এই পদ্ধতিতে অ্যান্টিবডি প্রবেশ করানো হবে কোভিড-19 আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের রক্তে। এটি একটি পুরনো কিন্তু সময় সাপেক্ষ পদ্ধতি। শনিবার থেকে এই পদ্ধতির কার্যকারিতা পরীক্ষায় নামবে ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগ। আগামীকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে আমরা প্লাজমা সংগ্রহের কাজ শুরু করব। প্রাথমিকভাবে প্রথম দিন 3 থেকে 4 জনের প্লাজমা সংগ্রহ করা হবে। এই কার্যক্রম চলতে থাকবে।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এমনকি ভারতেও এই পদ্ধতি শুরু হয়েছে। একজন ডোনার 2 জন রোগীকে সুস্থ করে তোলার মতো প্লাজমা দিতে পারেন। এম এ খান মনে করছেন এই মুহূর্তে সুস্থ হওয়া এমন ডোনারদের আন্তরিকতাই সবচেয়ে বেশি প্রয়োজন। যারা প্লাজমা দিবেন তাদেরকে WHO গাইডলাইন সব মেনেই আমরা প্লাজমা নিব। এতে কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা নাই এবং পার্শ্ব প্রতিক্রিয়াও নাই। তাই আমি আহ্বান জানাবো যারা COVID-19 আক্রান্ত হয়ে বর্তমানে সুস্থ হয়েছেন তারা যেন প্লাজমা ডোনেট করার জন্য এগিয়ে আসেন। যদিও এই পদ্ধতি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে আরও অন্তত 1 সপ্তাহ সময় লাগবে বলে জানান অধ্যাপক এম এ খান। ঠিক এই মুহূর্তে বাংলাদেশে কোভিড-19 ভাইরাসে আক্রান্ত 20,000-এর বেশি মানুষ। সরকারি হিসেবে মারা গেছেন 298 জন। আর সব মিলিয়ে এ পর্যন্ত মোট 3,882 জন সুস্থ হয়ে উঠেছেন। লড়াই শেষে সুস্থ হওয়া এই মানুষগুলোই এখন প্লাজমা থেরাপির এই ডোনার। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এদিকে কোভিড-19 চিকিৎসায় শতভাগ কার্যকর একটি অ্যান্টিবডি আবিষ্কারের দাবি করেছে যুক্তরাষ্ট্রের বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি সোরেন্টো থেরাপিউটিক্স। ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই কোম্পানির তথ্য অনুযায়ী অ্যান্টিবডিটি মাত্র 4 দিনেই রোগীকে করোনামুক্ত করতে সক্ষম হবে। মার্কিন গণমাধ্যম CNBC জানিয়েছে শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে STI-1419 অ্যান্টিবডির নাম ঘোষণা করা হয়েছে। সোরেন্টো থেরাপিউটিক্সের প্রতিষ্ঠাতা ও CEO ডাক্তার হেনরি জি জানান, যদি কারো শরীরে ভাইরাস নিষ্ক্রিয় করার মতো অ্যান্টিবডি থাকে তবে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজন পড়বে না। আর সে ধরনের নিষ্ক্রিয় করার শতভাগ কার্যকর ক্ষমতা রাখে STI-1419। কোভিড-19-এর চূড়ান্ত কোনো ভ্যাকসিন বা টিকা বাজারে আসার কয়েক মাস আগে থেকেই কার্যকর STI অ্যান্টিবডি বাজারে সহজলভ্য হবে বলেও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। অন্যদিকে কোভিড-19 সংক্রমণে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা 46,21,000 ছাড়িয়ে গেছে। 24 ঘন্টায় নতুন করে 4,900 মানুষের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3,08,000-এ। যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণ হারিয়েছে প্রায় 1,500 মানুষ। 14,000-এর বেশি করোনা রোগী আক্রান্ত হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 14,82,000। 24 ঘন্টায় তুলনামূলক কম মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। সেখানে একদিনে মারা গেছেন 384 জন। স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানিতে মৃত্যু হয়েছে 555 জনের। শতাধিক মৃত্যু এবং 10,500 আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়াতে। ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছে 15,300-র বেশি। মৃত্যু হয়েছে 8 শতাধিক। দেশের এমন ক্রান্তিকালের দায়িত্ব নেওয়ার 1 মাসের কম সময়ের মধ্যে শুক্রবার পদত্যাগ করেছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী নেলসন তাইস। করোনা মোকাবেলা নিয়ে প্রেসিডেন্টের সাথে মতবিরোধের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে চীনের প্রতিবেশী হলেও ভিয়েতনামে করোনার প্রভাব একদমই কম বলে জানিয়েছে রয়টার্স। 7,70,00,000 জনসংখ্যা দেশটিতে আক্রান্তের সংখ্যা মাত্র 312 জন। এরই মধ্যে 260 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। করোনায় আক্রান্ত হয়ে এখনও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি দেশটিতে। এবারে যুক্তরাষ্ট্র পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা, যুক্তরাষ্ট্রে এখনো প্রতিদিন 1,500-এর উপরে মানুষের মৃত্যু হচ্ছে। এর মধ্যে সবকিছু সচল করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর কারণ কি, আর এর সিদ্ধান্তের পিছনে বিষয়টি কিভাবে দেখছেন মার্কিন জনগণ? অর্থনৈতিক সংকটটি এত বেশি প্রকট হয়ে দাঁড়িয়েছে যে আসলে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জন্য ব্যবসা বাণিজ্যে নতুন করে ফেরত আসা খুব কঠিন হয়ে যাবে এবং গবেষকরা বলছেন প্রায় 40% ক্ষুদ্র ব্যবসায়ী হয়তো আর ব্যবসা বাণিজ্যে ফিরতেই পারবে না। এরকম একটি অবস্থায় আসলে অর্থনীতি সচল রাখাটা সরকারের জন্য যেমন কঠিন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আবার সাধারণ মানুষের জন্য প্রতিদিনকার জীবনযাপন চালানো অর্থনৈতিক ভাবে সেটিও কিন্তু বড় সংকট। প্রায় 3 মাস এরকম একটু অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এখনো যদিও গড়ে প্রতিদিন 1,500-এর মতো মানুষ মারা যাচ্ছে, কিন্তু এরই মধ্যে প্রায় 47টি স্টেট সচল হয়ে গেছে। নিউ ইয়র্ক আগামীকাল শুক্রবার থেকে সচল হচ্ছে। আপনি জানেন যে নিউ ইয়র্ক সবচেয়ে সংক্রমিত এবং এখানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেছে পুরো আমেরিকার মধ্যে, এবং এমনকি পৃথিবীর অন্য কোনো দেশের চেয়েও এখানে বেশি মানুষ মারা গেছে। এরকম একটি অবস্থায় নিউ ইয়র্ক যেই প্রক্রিয়া সচল করার উদ্দেশ্য, এটিকে আসলে
আমেরিকানরা ভালোভাবে নিচ্ছে। তার কারণ হচ্ছে এখানে জীবনকেও নিরাপদ রাখা হচ্ছে, অন্যদিকে জীবিকাটিও সচল করার চেষ্টা হচ্ছে। জীবন নিরাপদ রাখার সবচেয়ে বড় প্রক্রিয়া যেটি, সেটি হচ্ছে গণহারে পরীক্ষা করা, আক্রান্ত বিচ্ছিন্ন করা এবং যারা সুস্থ আছে তারা স্বাভাবিক কাজকর্মে ফিরবে। এর বাইরেও পুরো নিউ ইয়র্ক শহরকে 10টি জোনে আলাদা করে ভাগ করা হয়েছে। সেখানে কর্মক্ষেত্রের জন্য আলাদা মনিটরিং সেল রয়েছে। অন্যদিকে হাসপাতালগুলোতে রোগীদের বাড়া কমা বিষয়টিও মনিটর করার জন্য আলাদা সেল করা হচ্ছে। এরকম একটি অবস্থায় গভর্নর এন্ড্রু কুমো নিউ ইয়র্ক সচল করার ঘোষণা দিয়েছেন আগামীকাল থেকে। সেই ক্ষেত্রে তিনি বলছেন যে যদি কোনো এলাকায় সংক্রমণ বেশি দেখেন হাসপাতালগুলো মনিটর করে, সেই ক্ষেত্রে আবার ওই এলাকা লকডাউন করে দিবেন। এরকম আপাতত একটা সাময়িক খুলে দেখছেন যে আসলে পরিস্থিতি কেমন হয়। এরকম একটি অবস্থায় সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বেশ কিছু স্বাস্থ্যবিধি দিয়েছে এবং নিউ ইয়র্ক সেই স্বাস্থ্যবিধিগুলোকে অ্যাপ্রুভ করে সেগুলোকে কর্মক্ষেত্র যেই এলাকা যেই কর্মের জন্য যেরকম সাবধানতা দরকার এই সাবধানতা বা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে নিশ্চিত করা করতে ওই প্রতিষ্ঠানগুলো এরকম কিছু নির্দেশনাও জারি করা হচ্ছে। এরকম ব্যাপারটি হচ্ছে যে কিভাবে করে নিজেকে সুরক্ষিত বা মানুষের জীবন নিরাপদ রাখা যায় তার সর্বোচ্চ চেষ্টা চলছে। সেই সঙ্গে অর্থনীতিতে আসলে ধীরে ধীরে সচল করা। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সারা দেশ সচল করার আগে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল কিছু স্বাস্থ্যবিধির পরামর্শ দিয়েছিলেন। সেই গাইডলাইন গুলো প্রেসিডেন্ট বা হোয়াইট হাউস সেগুলো গোপন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে অ্যাসোসিয়েটেড প্রেস তার একটি খবর প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে যে স্বাস্থ্যবিধিটা আসলে একবার গোপন করা হয়েছে। এরকম একটি অবস্থা খবরটি প্রকাশিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সেই স্বাস্থ্যবিধি সংক্ষিপ্ত আকারে এবং বেশ কিছু পরিমার্জনের মধ্য দিয়ে সেটি এই নির্দেশনাটি আবার জারি করেছেন। এরকম একটি বাস্তবতায় দাঁড়িয়ে যাতে করে যারা কর্মহীন রয়েছে কিংবা এই দুর্যোগময় সময়ে মানুষ যাতে আর্থিক সহায়তা পায় সেই জন্য ডেমোক্র্যাট হাউসে একটি বিল পাস করেছে, $3 ট্রিলিয়ন একটি বিল পাস করেছে। এর আগে সাধারণ মানুষের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছিল, এখন আরেক দফা আর্থিক সহায়তার আইনটি পাস হয়েছে। ধন্যবাদ সুলতানা, যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। উত্তরের পর আজ দায়িত্ব নিচ্ছেন ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এদিনকে আধুনিক ঢাকা শহর গড়তে ইতিবাচক সূচনা করেছেন বলে দাবি করেছেন বিদায়ী মেয়র সাইদ খোকন। দায়িত্ব ছাড়ার শেষ দিনে জানান, মেয়র পদে না থাকলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখতে চান তিনি। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। 2015 সালের 28 এপ্রিল সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে নির্বাচিত হন সাইদ খোকন। দায়িত্ব নেন 16 মে। এরই মধ্যে শেষ হয়েছে তার মেয়াদের 5 বছর। মেয়াদের শেষ দিন অফিস করেননি তিনি। বাসায় দেয়া সাক্ষাৎকারে জানান, যে কোনো পরিস্থিতিতেই নগরবাসীর পাশে থাকার কথা। আলোকিত ঢাকা, জলজট, আধুনিক খেলার মাঠ সহ আধুনিক ঢাকা সূচনা হয়েছে তার মেয়াদে বলে দাবি সাইদ খোকনের। প্রায় 44,500 থেকে এলইডি বাতি লাগিয়ে এই আগে যে অন্ধকারাচ্ছন্ন একটা নগরী ছিল সেটা থেকে মুক্তি দিয়ে একটা আলোকিত নগরী করেছি। রাস্তাঘাটগুলো ভালো ছিল না, রাস্তাঘাটগুলো চলাচলের উপযোগী করে দিয়েছি, সংস্কার করে দিয়েছি। নতুন ইউনিয়নে প্রায় 1000 খানিক ছোট বড় রাস্তা করা হয়েছে। একসময় পাবলিক টয়লেটের অপ্রতুলতা ছিল, আমি পাবলিক টয়লেট করে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আমাদের এই পুরনো ঢাকা সহ দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে। ঢাকা সন্তান হিসেবে নগরবাসীর পাশে থাকার পাশাপাশি জাতীয় রাজনীতিতে কাজ করার কথা জানালেন সাইদ খোকন। আমি এই দুর্দিনে আমার এই নগরবাসীকে ছেড়ে চলে যাইনি। আমি রাজপথে ছিলাম, আমি তাদের সাথে ছিলাম, আমি তাদের পাশে ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি আমার নেত্রীর পাশে থেকে আমি জাতীয় পর্যায়ে অবদান রাখবো। দেশের মানুষের কল্যাণে আমি আমার কর্মময় জীবনকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ। নতুন মেয়র দক্ষিণ সিটি কর্পোরেশনকে আরো আধুনিক হিসেবে গড়ে তুলবেন বলে আশাবাদ বিদায়ী মেয়রের। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপটি আজ রাতের দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, আর ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে আম্পান। এ নামটি থাইল্যান্ডের দেয়া। তবে 20 মের দিকে এর শক্তির মাত্রা ও কোথায় আঘাত করতে পারে সেটি বোঝা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যানে রয়েছে ৫৫,০০০-এর বেশি গাছ। তারপরও গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এখানে থাকা প্রয়োজন আরও বেশি প্রজাতির উদ্ভিদ, দরকার আরও বেশি গবেষণার। তাদের মতে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন বোটানিক্যাল গার্ডেনকে করতে পারে আরও বৈচিত্র্যময় ও কার্যকর। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। গবেষণা, সংরক্ষণ ও প্রদর্শন, উদ্ভিদ নিয়ে এই ৩ ধরনের কাজ করে জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। ১৯৬১ সালে ২০৮ একর জায়গা জুড়ে উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। এখানে বিভিন্ন আকারের ৭টি জলাশয় রয়েছে। জাতীয় উদ্ভিদ উদ্যান আরো বেশি কার্যকর করে তুলতে বনের যে বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্য অনুযায়ী কিন্তু আমরা আলাদা আলাদাভাবে কিছু জায়গা করতে পারি, যেমন শালবন, ছোট নমুনা আকারে শালবন তৈরি করা, সুন্দরবন, উপকূলীয় বন কিংবা জলাবন তৈরি করা। অনেক দেশেরই তাদের জাতীয় উদ্ভিদ উদ্যানে তারা কিন্তু জন উদ্ভিদ একটা কর্নার করেছেন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে ৯০০-রও বেশি প্রজাতির ৫৫,০০০-এরও বেশি গাছ। আমাদের গর্জনের 4টা জাত আছে। গর্জনের 4টা জাত যদি ওখানে থাকতো তাহলে মানুষ বুঝতে পারতো যে একটা গর্জনের সাথে একটা গর্জনের পার্থক্য কী। একইভাবে আমাদের যদি বাটনা কিংবা কড়ই কিংবা বট, এই বিভিন্ন ধরনের বট আছে, প্রত্যেকটা বটের যদি একটা গাছ থাকতো বা কয়েকটা গাছ থাকতো তাহলে মানুষ চিনতে পারতো। এবং আমাদের আরেকটা কাজ করা উচিত, প্রত্যেকটা গাছের নামটা লিখে সে গাছের কী ব্যবহার সেটা যদি একটু সংক্ষিপ্তভাবে লিখতে পারতাম তাহলে মানুষ কিন্তু অনেক বেশি উপকৃত হতো। ১৯৮০ সালে প্রায় ৩.৫ একর জায়গায় গোলাপের বাগান করা হয়। 2টি পৃথক বাগানে প্রায় ২০০ প্রজাতির গোলাপ রয়েছে। এছাড়াও ১.৫ একর জায়গা জুড়ে রয়েছে মৌসুমী ফুলের বাগান। বোটানিক্যাল গার্ডেনকে একটি জীবন্ত জিন পুল হিসেবে তৈরি করা যেতে পারে। এর অধীনে একদল প্ল্যান্ট ট্যাক্সোনমিস্ট কাজ করবে, যারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্ভিদ নমুনা সংগ্রহ করবে, গার্ডেনে সংরক্ষণ করবে। এছাড়া বিপন্ন এবং মহাবিপন্ন উদ্ভিদের সংখ্যা বাড়াবে, এগুলোকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিবে যাতে এগুলো সহজে রক্ষা পায়। এখানে আরও রয়েছে দেবদারু, ইউক্যালিপটাস, ভেষজ উদ্ভিদের বাগান। প্রতি বছর লাখ লাখ দর্শনার্থী আসেন ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আবারও করোনা প্রসঙ্গ। ঈদকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও রাজধানীর খোলা মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। সেখানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। বিক্রেতারা দুষছেন ক্রেতাদের, আর বিশেষজ্ঞরা করোনা সংক্রমণ রোধে মার্কেট কর্তৃপক্ষ ও বিক্রেতাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। সৈয়দ রায়হানের প্রতিবেদন। রাজধানীতে কেনাকাটার এমন চিত্রই বলে দেয় সামনের দিনে কতটা ভয়াবহ হতে পারে করোনা পরিস্থিতি। শারীরিক দূরত্ব তো মানাই হচ্ছে না, বরং উপচে পড়া ভিড় বিপণী বিতানগুলোতে। অনেকেই আবার নিয়ে এসেছেন শিশুদের, প্রয়োজন মনে করছেন না স্বাস্থ্যবিধি মানার, দিচ্ছেন কেনাকাটার প্রয়োজনীয়তার নানা অজুহাত। ইমার্জেন্সি ছাড়া আমি বের হওয়াটা ঠিক না এই সময়, তারপরও বের হচ্ছি। জরুরি বলতে হ্যাঁ মেকআপ দরকার, আবার এখানের উদ্দেশ্যে বের হওয়া এটা স্বাস্থ্যবিধি মানাই হচ্ছে না গাউসিয়া মার্কেটে। আর বিক্রেতারা দায় চাপাচ্ছেন ক্রেতাদের উপর, বলেন বারবার আহ্বান করা হলেও ক্রেতারাই মানছেন না শারীরিক দূরত্ব। সবাই কেনাকাটা, মার্কেট বন্ধ হয়ে যাবে, দ্রুত কেনাকাটা করে বাসায় যেতে পারলেই চলে। এখন তারা যদি না মানে, নিজের স্বাস্থ্য যদি নিজে সচেতন না থাকে সেটা আমাদের কিছু করার থাকে না। 2 মাস ধরে আমার কোনো বেতন পাচ্ছি না। এই দোকানে 8 জনের একই অবস্থা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের এই সময়ে অনেকেই দেহে সুপ্ত ভাইরাস বহন করছেন। শিথিলতার সুযোগে মানুষের অবাধ বিচরণ ডেকে আনতে পারে বড় ধরনের বিপর্যয়। একসাথে এক গাদা দোকানে 10 জন ঢুকলো, ওর মধ্যে ঢুকলেন একেবারে গাদাগাদি করে জায়গায় নাই। এইটা কিন্তু শারীরিক দূরত্বটা কিন্তু মেনটেন করতে হবে, এটি সবচেয়ে জরুরি। কারণ আমি তো জানি না কার মধ্যে সুপ্ত অবস্থায় ভাইরাস রয়ে গেছে। আমি গেলাম, তা দেখালো তার মধ্যে ভাইরাস আমার মধ্যে আসবে, আমি আর ঘরে যাবো, আমার পরিবার পরিজন, ছেলে মেয়ে, বাপ মায়েরা আছে, তাদের মধ্যে ছড়ায় যাবে। এমন বাস্তবতায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মানার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা।
করোনা সংক্রমণ বেড়েই চলেছে রাজধানীর বাইরে। অভিযোগ আছে প্রশাসনের শিথিল মনোভাবের সুযোগে স্বাস্থ্যবিধি না মানায় ঝুঁকিতে পড়ছে জেলা ও উপজেলা প্রশাসন শহর। প্রশ্ন উঠেছে স্থানীয় প্রশাসন নতুন করে কঠোর হবে কিনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। অতিথি হিসেবে থাকছেন জেলা পুলিশ সুপার মানিক। জেলা ও উপজেলা পর্যায়ে সংক্রমণ ঠেকাতে পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আবিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাহিদ জাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে বিষয়টাই আপনাকে জানানোর জন্য আজকে লালমনিরহাট পুলিশ সুপার মহোদয়ের সাথে যুক্ত হয়েছি, যে লালমনিরহাটে এই অঘোষিত লকডাউনের পরে যখন বাজার মার্কেট বিপণী বিতানগুলো খুলে দেওয়া হলো, ঠিক সেই সময় কিন্তু দেখা গেছে যে সামাজিক দূরত্ব কিন্তু বজায় রাখছে না সাধারণ মানুষ। এই সময়ে মানুষ কিন্তু উপচে পড়া ভিড়ে কিন্তু ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানোর পরেই কিন্তু দেখা গেছে মানে মানুষের কিন্তু এই যে স্রোত, এটি কিন্তু আটকানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু জোর প্রচেষ্টা কিন্তু বারবারই আমরা লক্ষ্য করতে পারছি, কিন্তু এটি কিন্তু এই মানুষের যে একটি দায়িত্বহীনতা বলতে যে অবস্থা, এই দায়িত্বহীনতা থেকে কিন্তু সরে না আসলে কিন্তু করোনা ভাইরাস কিন্তু মহামারীর উপরে লালমনিরহাটেও সরে পড়বে বলে আশা মানে এখানকার সুশীল সমাজের প্রতিনিধিরা লক্ষ্য করছেন। তো এই বিষয়ে কথা বলার জন্য লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানের সাথে একটু কথা বলতে চাই। জনাব আবিদা সুলতান, আপনাকে নিউজ 24 স্বাগত। আপনার কাছে জানতে চাই যে মানুষ তো সামাজিক দূরত্ব মানছে না, ঈদকে সামনে রেখে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এই বিষয়ে আপনার মতামত? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই যে লকডাউন, অঘোষিত লকডাউন যেটা আপনি বলছিলেন, এটা তুলে দেওয়ার পর থেকে সত্যিকার অর্থেই আমাদের এখানে যে বিপণী বিতানগুলো আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, মার্কেটগুলো, সেখানে আসলে উপচে পড়া ভিড়, এবং আমি নিজেও সেটা প্রত্যক্ষ করেছি। এবং দেখে আসার পর আমরা যেটা করেছি, কিছু স্পেশাল কিছু প্ল্যান নিয়েছি যে কিভাবে এই জনস্রোতকে কমানো যায়। আমরা কিছু কিছু রাস্তা ওয়ান ওয়ে করে দিয়েছি, এবং তারপর আমরা এই প্রত্যেকটা দোকান মালিক যারা আছেন তাদেরকে নিয়ে আলাদা করে প্রত্যেকের সাথে কথা বলেছি। এখানে আমরা বলেছি যে প্রত্যেকটা দোকানের সামনে কিছু পোস্টার স্থাপন করতে হবে, এবং প্রতিনিয়ত এই মার্কেট এলাকাগুলোতে মাইকিং হবে, যাতে মানুষের যে সামাজিক দূরত্ব সংক্রান্ত যে আমাদের কথাগুলো আছে সেটা প্রচার হতে থাকবে। এবং প্রত্যেকটা দোকান মালিককে আমরা বলেছি যে তাকেই নিশ্চিত করতে হবে যে ওনার দোকানে যিনি ঢুকবেন তিনি যাতে অবশ্যই তার হাতটা পরিষ্কার করে এবং একজনের পর একজন যাতে দোকানে প্রবেশ করতে পারে। কারণ আপনি জানেন যে এখানে দোকানগুলো একটু ঘন বসতি এবং ছোট ছোট পরিসরও বেশ ছোট, তো সেখানে আসলে একটা দোকানের ভিতরে একাধিক লোক প্রবেশ করলে সামাজিক দূরত্ব বজায় রাখাটা খুবই কঠিন। তো আর আরেকটা লক্ষণীয় বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে অনেকেই চলে এসেছেন ছোট ছোট বাচ্চা নিয়ে, বাচ্চাকে কোলে নিয়ে চলে আসছেন, একেবারে 1 বছর 1.5 বছরের ছোট আরও ছোট বাচ্চা নিয়ে অনেকে চলে আসছেন। এটা আমার কাছে খুবই আমাকে অবাক করেছে যে আসলে আমরা কি এতই কেন অসচেতন হচ্ছি। কারণ আমাদের প্রতিবেশী জেলা রংপুর এবং কুড়িগ্রামে এটা বেশ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, এবং প্রতিনিয়তই এই জেলা থেকে কিন্তু মানুষের আসা যাওয়া হতে থাকে। সেজন্য আমরা আরেকটি যে কাজ করেছি সেটা হচ্ছে প্রবেশ পথগুলোকে খুবই কড়াকড়ি আরোপ করার চেষ্টা করছি। প্রতি 24 ঘন্টা আমরা চেকপোস্ট করছি, এবং এই বাইরের জেলাতে যারা আসা যাওয়া করেন তাদেরকেও আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছি, যাতে যারা এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন, আপনি জানেন যে 18 জন, সেই তার বাইরে যাতে এই ইনফেকশনগুলো ছড়িয়ে পড়তে না পারে, এবং যারা আক্রান্ত হয়েছেন তারা যাদের সাথে মিশছেন, যে বাসায় তারা অবস্থান করছেন, সেগুলোকে আমরা কিন্তু লকডাউন করে সেগুলো নিয়মিত মনিটরিংয়ের চেষ্টা করছি। আর তারপরেও বিভিন্ন কৌশলে মানুষ চলে আসছেন, সব যে আমরা ঠেকাতে পারছি তা না। তো যারা চলে আসছেন আমরা সংবাদ পাওয়া মাত্রই তাদেরকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারের মাধ্যমে তার বাড়িতে লাল পতাকা লাগিয়ে তাকে এই 14 দিনের কোয়ারেন্টাইন করার ব্যবস্থা করেছি, এবং এটাকে কঠোরভাবে আমরা পুলিশের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটর করছি। একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে শহরের পাশাপাশি গ্রামের হাট বাজারগুলোতে কিন্তু ব্যাপক মানুষের সমাগম আমরা লক্ষ্য করতে পারছি, সামাজিক দূরত্ব সেখানে ন্যূনতম বালাই নেই, এই বিষয়টা আপনার কীভাবে দেখছেন? আপনি যথার্থই বলেছেন। আসলে এই এত বড় একটি জেলার অনেক হাট বাজার আছে, আমরা মাঝখানে অনেকগুলো হাট বন্ধ করে দিয়েছিলাম সাময়িক কিছু, এবং সেটা এখনও অব্যাহত আছে। তারপরেও ইদানিং মানুষের মধ্যে এই মেনে চলার প্রবণতাটা আরও বেশি কমে আসছে। তো পুলিশের পক্ষে সবসময় যে প্রত্যন্ত অঞ্চলে যে এগুলো বন্ধ করে দেওয়া আপনি বুঝতে পারেন খুবই কঠিন। তারপরেও আমরা প্রতিনিয়ত আমাদের যে মোবাইল টহল টিমগুলো আছে তাদেরকে পাঠাচ্ছি, সব জায়গায় পাঠাচ্ছি, এবং বাজার কমিটি যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি যে এগুলো মেনে চলার জন্য।
কিন্তু দেখা যায় যে যখন আমরা পুলিশ গেলাম তখন হয়তো জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু পর মুহূর্তে আবার একই চিত্র আসে। সেই কারণে আসলে এটা খুবই কঠিন। মানুষ যদি নিজেরা সচেতন না হয় তাহলে আমাদের জন্য এটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় আসলে। কিন্তু পুরো জেলাতেই তো আমরা দেখছি প্রতিটি উপজেলা মার্কেটগুলো এবং হাট বাজারগুলোর যে অবস্থা, বেহাল অবস্থা যা আমরা দেখতে পাচ্ছি, এবং করোনা কিন্তু প্রতিদিনই বাড়ছে লালমনিরহাটেও। তো এটি প্রতিরোধের কোনো উপায় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে, আপনার পুলিশ প্রশাসনের সমন্বয় করে এবং জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে এটি রোধ করা কি সম্ভব কিনা? অবশ্যই যদি এরকম হয় যে একেবারেই আমরা কাউকে বলে বা বুঝিয়ে প্রচারণা কোনোভাবেই কাজ করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের আসলে বিকল্প ব্যবস্থায় যাওয়া ছাড়া মনে হয় আর কোনো উপায় থাকবে না। এটা আমরা জেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিকভাবে সমন্বয় করছি। আমাদের সেনাবাহিনীর যারা এখানে কাজ করছেন তাদের সাথেও আমাদের সমন্বয় আছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যদি এরকম ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো আমাদের প্রশাসন নিশ্চয়ই সেরকম কোনো সিদ্ধান্ত আসবেন আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কথা বলছিলাম লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানের সাথে। তিনি বলছেন যে আসলে মানুষের মধ্যে অসচেতনতা প্রবণতা এটা কিন্তু আসলে অধিক হারে কমে গেছে, আর এই কারণে কিন্তু লালমনিরহাটেও কিন্তু বাড়ছে প্রতিদিনই করোনা সংক্রামক। এই পর্যন্ত কিন্তু 18 জন ব্যক্তি করোনায় আক্রান্ত হচ্ছে এবং হাটবাজারগুলোতে এবং শহরের গুলোতে কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঈদের কেনাকাটা কিন্তু জমে উঠেছে লালমনিরহাটে। তো এই ছিল নাহিদ জিহান আমার কাছে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয় থেকে। সর্বশেষ ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। ধন্যবাদ মানিক। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটি ঘোষণা করেছেন সরকার। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিশুরা ঘরে বসে সময় কাটাচ্ছে তাদের বাবা মায়ের সাথে। কিন্তু যাদের ঘর নেই সেই শিশুরা কিভাবে পার করছেন তাদের এই করোনাকালের জীবন, তাই জানার চেষ্টা করেছেন নয়ন বিশ্বাস। রাত 1:30, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশের সড়ক। স্বাভাবিক সময়ে ট্রেনের যাত্রীদের পণ্য টেনে যা আয় হতো তা দিয়েই চলত জীবন। সেই ট্রেনও বন্ধ, তাই সে পথও এখন বন্ধ। উপায় না পেয়ে মানুষের কাছে হাত পাততে হচ্ছে, আর সাহায্যের আশায় পথের দিকে তাকিয়ে থাকতে হয়। করোনা ভাইরাস বিশ্বের বিত্তবান থেকে শুরু করে পথশিশুদের জীবনও বদলে দিয়েছে, তবে এক একজনের এক এক রকম। ট্রেন চালু থাকতে বুঝা মারতাম, নারায়ণগঞ্জে কামে যেতাম, এই বিভিন্ন ধরনের কাজ করতাম। তখন সব অবস্থা খারাপ। না ভয় কি, মরলে তো একদিন মরতে হইবই। যারা খাবার দেয় খায় থাকি, আর যারা খাবার না দেয় তাহলে না খায় থাকি। করোনার এই দুঃসময় ছিন্নমূল এই শিশুদের জীবনকে করে তুলেছে আরও বেশি কষ্টকর। রাতে রাজধানীর ট্রেন স্টেশনগুলোতে ঘুরে দেখা যায় একসাথে অনেক গাদাগাদি করে ঘুমাচ্ছে। এর ফলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। করোনার এই সময়ে সবথেকে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এই শিশুরা। এ বিষয়ে কথা হয় শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সুশাসন কার্যক্রম সেভ দ্য চিলড্রেনের পরিচালক আব্দুল আল মামুনের সাথে। এই সময়টাতে তাদের ভেতরে চতুর্থ ভাগের খাদ্য সংকট দেখা দিয়েছে। ঢাকা শহরে যে অঞ্চলগুলোতে পথ শিশুরা রয়েছে তারা একসাথে থাকে এবং ঝড় বৃষ্টির কারণে এই সময়টা এটা আরো বেড়েছে। ফলে তাদের সংক্রমণ এবং ঝুঁকির জায়গা থেকে পথ শিশুদের ঝুঁকিটা খুব বেশি পরিমাণ রয়েছে। দিনমজুর বাবার এখন কোনো কাজ নেই, ঘরেও নেই মুখে দেবার কিছু, তাই গভীর রাতে খাবারের সন্ধানে শিশু কাদেরের হাত মেলে বাবার হাতে। বাচ্চালে বাসায় যাইতেছি, হ্যাঁ বাত না বলে শিক্ষিকার পারে যে দুপুরের আগে বাতে লেগে শিক্ষা শুরু করছে, পরে বাদ করলাম, পরে 30 ইফতারি কিনে দিছি, এই যে খায়া ই করছে, পরে ইফতারের সময় 3 বাড়ি খিচুড়ি হয়েছি। করোনার ছোবল থেকেও পেটে খিদের জ্বালা আরো বেশি কষ্টকর। সহায়তা যা পেয়েছে তা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ক্যামেরার ফ্রেমে এই ছবি তাই প্রতি রাতেই ধরা পড়ে, আর সবুজ নয়, স্পষ্ট হয় এমন লালবাতিটাই। নয়ন বিশ্বাস, নিউজ 24, ঢাকা। লকডাউনে চরম বিপাকে থাকা পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ। প্রায় 5000 শ্রমিককে সহায়তা দিচ্ছে জেলা পুলিশ। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, কতজন পরিবহন শ্রমিককে ত্রাণ সহায়তা করছে জেলা পুলিশ?
ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন যে টাঙ্গাইলের যে পরিবহন শ্রমিক রয়েছে আসলে তারা কিন্তু অনেক দিন যাবৎ যে লকডাউনের মধ্যে রয়েছে গণপরিবহন, এবং শ্রমিকরা কিন্তু অনেকটাই কিন্তু তাদের কর্মহীন হয়ে পড়েছেন, এবং শ্রমিকদের মাঝে জেলা পুলিশ সুপার উদ্যোগে প্রায় 700 শ্রমিকদেরকে তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে, এবং এই টাঙ্গাইলে আসলে এটি তারা উদ্যোগ অর্থাৎ নিজস্ব উদ্যোগ নিয়ে কিন্তু আসলে তারা মানবতার পাশে দাঁড়িয়েছেন। তো আমরা একটু কথা বলবো এখানকার যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনি একটু বলবেন যে এই যে আপনারা যে ত্রাণ দিয়েছেন এটা কি কতজনকে দিচ্ছেন এবং এটি ধারাবাহিক অব্যাহত থাকবে কিনা? জি ধন্যবাদ। আপনারা জানেন যে গত প্রায় 1.5 মাস যাবৎ গণপরিবহন এই যে বাস যারা চালাচ্ছেন তারা এখন বাস বন্ধ আছে এবং এটা আরও বেশ কিছুদিন থাকবে বন্ধ। তো এই পরিবহন খাতে প্রায় আমাদের টাঙ্গাইল জেলায় আমরা 7 শতাধিক যে যারা বাসের যারা শ্রমিক আছেন তাদের সাথে আমরা এখানকার মালিক শ্রমিকের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে এবং পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে আমরা চেষ্টা করেছি যে একটি সামাজিক দূরত্ব রক্ষা করে এবং আমাদের পুলিশ সদস্য সকলদের নিরাপত্তা বিধান করে এই শ্রমিকদের মাঝে এই যে সামনে যে পবিত্র ঈদ উল ফিতর আসছে সেই ঈদ উল ফিতরের যে একটি আনন্দ, এই আনন্দটা আমরা আসলে জেলা পুলিশ এবং শ্রমিকরা একটু আনন্দটা ভাগাভাগি করে নিয়ে একটু সামান্য খাদ্য সামগ্রী আমাদের পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি এই গণপরিবহনের শ্রমিকদেরকে মাঝে উপহার হিসেবে তুলে দেওয়ার জন্য। এবং আমরা আশা করব যে এই যে সামনের যে সময়টি যে কদিন এই পরিবহনটি বন্ধ থাকবে তারা যেন এই সামান্য খাবারটুক নিয়ে তাদের পরিবারের সাথে থাকে, পরিবারের সাথে যেন ঈদটি যেন সঠিক এবং সুন্দরভাবে উদযাপন করতে পারে সেই প্রয়াস আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে। তাদের তো সংগঠন রয়েছে, সেই সংগঠন থেকে আসলে মানে অনেকভাবে তো তাদের চাঁদা ওঠে বা তারা তো বিভিন্নভাবে আসলেই হয়, তাদের সংগঠন থেকে আসলে সাহায্য সহযোগিতা করা হয়েছে কিনা? জি ধন্যবাদ। আসলে দেখেন যে তাদের অনেক সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে, তাদের মালিক সমিতির সংগঠন আছে, তাদের পক্ষ থেকে তাদের নিশ্চয়ই যেহেতু এটা প্রায় 1 মাসের উপর থেকে তারা তাদের পরিবহন বন্ধ আছে, নিশ্চয়ই তারা তাদের যে মালিক সমিতি যা আছে বা তাদের যেসব সংগঠন আছে সংগঠন থেকে তাদেরকে আর্থিকভাবে বা তাদের যে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হয়েছে। প্রায় 1.5 মাসের উপর বন্ধ আপনারা জানেন। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে চেষ্টা করেছি যে আমরা পুলিশ তাদের পাশে এসে দাঁড়ানো, শ্রমিক ভাইদের পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে একটু সামান্য এই ঈদ উপলক্ষে ঈদের একটু খাদ্য সামগ্রী উপহার হিসেবে জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে তারা মানবতার পাশে দাঁড়িয়েছেন এবং শ্রমিকদের তারা এই ঈদ সামগ্রী হিসাবে উপহার দিচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে। ধন্যবাদ আতিক, টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। করোনা পরিস্থিতিতে দীর্ঘ ছুটি ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের পাঠ্যমুখী করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে রাজশাহীর এক স্কুল শিক্ষক। শিক্ষার্থীদের বাড়িতে প্রশ্নপত্র পৌঁছে দিয়ে অভিভাবকদের পাহারায় নিচ্ছেন মডেল টেস্ট। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে এই কৌশল অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। স্কুল খোলা থাকলে এতদিনে বিষয়ভিত্তিক একাধিক মডেল টেস্ট নিতেন দেশের সব প্রতিষ্ঠানের শিক্ষকরা, কিন্তু করোনার কারণে আটকে গেছে শিক্ষার্থীদের ধারা মূল্যায়নই সেসব পরীক্ষা। তাই শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করতে বিশেষ পদ্ধতি বের করেছেন শিক্ষক ফারুক হোসেন। তাদের পড়াশোনাটাকে একটু এগিয়ে নেওয়ার উদ্দেশ্যেই আমি তাদের জন্য মডেল প্রশ্ন তৈরি করেছি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমি অভিভাবকদের হাতে হাতে বাসায় বাসায় গিয়ে এই প্রশ্নগুলো আমি সরবরাহ করেছি। ছুটির মধ্যেও শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ সৃষ্টিতে শিক্ষকের এই উদ্যোগ সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এই পদ্ধতির জন্য পরীক্ষাটা নেওয়ার ফলে আমাদের পড়াটা আরও এগিয়ে যাচ্ছে, বাসায় পড়াশোনা করার আগ্রহটা বাড়ছে, আমরা বাসায় লেখাপড়া করছি। আমি বসে বসে পরীক্ষা নিচ্ছি, আমি জানি সব শিক্ষক এভাবে নিত বাচ্চাদের একটু সুবিধা হইতো আর কি। আমরা অনেক খুশি হয়েছি, এই উদ্যোগটা প্রত্যেক টিচারকে নেওয়া উচিত। টানা ছুটিতে শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষক ফারুক হোসেনের নেয়া পরীক্ষা পদ্ধতির প্রশংসা করে অন্য শিক্ষকদেরও নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। নতুন নতুন ইনোভেশন আইডিয়ার মধ্য দিয়ে শিক্ষক শিক্ষার্থীর পাঠদানকে যদি এইভাবে কার্যকর করা হয়, মূল্যায়নকে যদি কার্যকর হয়, নিশ্চয় এই সংকটকালীন সময়ে এটা খুব ইফেক্টিভ হবে। করোনা পরিস্থিতি কেটে গিয়ে আবারও স্বাভাবিক হয়ে আসবে শ্রেণীকক্ষে শিক্ষকদের পাঠদান, এমন প্রত্যাশা সবার। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। করোনা পরবর্তী সময়ে খাদ্য সংকট মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে খুলনা জেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তারা। ধান কাটার পর একই জমিতে শাকসবজি উৎপাদন ও বাড়ির আঙিনা সহ বিভিন্ন স্থানে অনাবাদি জমি চাষের আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে কৃষকদের বিনামূল্যে শাকসবজি বীজ বিতরণ করা হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতেই নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বছরে খুলনা অঞ্চলে প্রায় ৫৭,৫৪০ হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে জমির ধান কাটতে শুরু করেছেন চাষিরা। তবে এক ফসলি জমি হওয়ায় ধান কাটার পর বছরের অধিকাংশ সময়ই এই জমি অনাবাদি পড়ে থাকে। একইভাবে বাড়ির আঙিনা ও জমির ঘেরের আইলও থাকে পতিত অবস্থায়। তবে এবার চলমান করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটের আশঙ্কায় নড়েচড়ে বসেছেন কৃষি কর্মকর্তারা। কোনো জমি অনাবাদি থাকবে না, জমির সর্বোচ্চ ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীও। এই নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে আমরা জেলা উন্নয়ন সমন্বয় মিটিংয়ের মাধ্যমে এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায়ও আমরা কৃষি অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং যারা জনপ্রতিনিধি তাদেরকে নির্দেশনা দিয়েছি প্রতি ইঞ্চি জায়গা যাতে প্রপার ইউটিলাইজ করা হয়। কৃষি কর্মকর্তারা জানান, বাড়ির আঙিনা ও পতিত জমিতে স্বল্প মেয়াদী ফসল আবাদে প্রান্তিক কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। যারা ক্ষুদ্র প্রান্তিক কৃষক যাদের ১ ইঞ্চিও জমি যাতে ফাঁকা না থাকে, সেজন্য এই যে আমাদের করোনা পরবর্তী খাদ্য সংকট আমরা যাতে মোকাবেলা করতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক সহ কৃষি উপকরণও দেওয়া হয়েছে। এতে খুশি কৃষকরা। উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে আমাদেরকে সবজির বীজ উপহার দিচ্ছে। এগুলো আমরা জমির আলে চাষ করছি। এবছর ইন্না উদ্যোগ নিয়ে বীজ দিচ্ছে, আমি সেই চাষ করব। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারলে করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাগেরহাটে করোনা প্রাদুর্ভাবের কারণে ঘরবন্দি হয়ে পড়া কয়েক লাখ মানুষের পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। হটলাইনে ফোন করলে সংস্থার স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে পৌঁছে দিচ্ছেন খাবার সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রী। মিলছে বিদ্যুৎ বিল পরিশোধ, মোবাইল রিচার্জ ও ব্যাংকিং লেনদেনের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাও। রেড ক্রিসেন্টের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ। শেখ আহসানুল করিমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটি। করোনা দুর্যোগেও সংগঠনটির স্বেচ্ছাসেবকরা মাঠে আছেন। বাগেরহাট রেড ক্রিসেন্টের যুব ইউনিটের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্য এবং প্রয়োজনীয় ঔষধ। নিরলসভাবে দিয়ে যাচ্ছেন বিদ্যুৎ বিল পরিশোধ, মোবাইল রিচার্জ ও ব্যাংকিং লেনদেনের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাও। হটলাইনে ফোন দিয়ে আমি কিছু বাজারের কথা বলেছিলাম, আলু, পেঁয়াজ ইত্যাদি, ওরা আমাকে দিয়ে গিয়েছে। এই ব্যাংকের সেবাটা পেয়ে রেড ক্রিসেন্টের মাধ্যমে আমি এবং আমার পরিবার নিরাপদ। ঘরে বসে এই ধরনের সেবা পাওয়াটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। বিদ্যুতের মিটারের বিল শেষ হয়ে গেছে, তাদেরকে আমরা বিদ্যুতের বিল ঢুকায় দিচ্ছি। জরুরি বিদ্যুৎ, ব্যাংক থেকে টাকা উঠানো, ওষুধ সেবা, এই সমস্ত কিছু আমাদের স্বেচ্ছাসেবকরা বাসায় বাসায় গিয়ে দিয়ে আসছে। করোনা সংকট শেষ না হওয়া পর্যন্ত এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় বাগেরহাট রেড ক্রিসেন্ট। আমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং আমাদের বাড়িতে বাড়িতে আমাদের ভলান্টিয়াররা যাচ্ছে। যদি নিত্য প্রয়োজন জিনিস ছাড়া যা কিছুই প্রয়োজন, আমরা তাদেরকে বলছি আপনারা ঘরে থাকেন, আমরা আপনাদের জন্য বাইরে আসছি। এমন কার্যক্রমকে সাধুবাদ জানান স্থানীয় জনপ্রতিনিধিরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনার কারণে শ্রমিক সংকটে কৃষকদের পাশে দাঁড়িয়েছে যশোর শিক্ষা বোর্ড। বোর্ড চেয়ারম্যান ডক্টর মোল্লা আমির হোসেনের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষার্থীরা জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ধান কাটার কাজে কৃষকদের সাহায্য করছেন। শ্রমিক সংকট ও বিরূপ আবহাওয়ায় এই সময়ে শিক্ষা বোর্ডের এমন কার্যক্রমে খুশি কৃষকরাও। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে যশোরে 1,54,615 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা চলছে পুরোদমে। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শ্রমিক সংকটে ধান ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। এমন বাস্তবতায় কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে যশোর শিক্ষা বোর্ড। বোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমির হোসেনের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা কৃষকদের ধান কাটার কাজে সাহায্য করছে। ধান কাটতে পারছিলাম না, তারপরে কৃষক পাচ্ছি না,
নিজে অসহায়, তাই চেয়ারম্যান সহ এসে আমার ধান কেটে দিয়েছে, এই জন্যই আমার ধান উঠে গেছে। স্যারদের সাথে আমরা কখনো ধানের কাজ করি না, হ্যাঁ, তা স্যারদের সাথে আমরা কাজ করে আমরা কি আনন্দের কষ্টটা পাইছি আর কি। সকলে মিলে আমরা সমন্বিতভাবে আমরা ধান কেটে কৃষকদের পাশে থাকতে পেরেছি, এজন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করি। গরিব মেহনতি কৃষকদের সহযোগিতার জন্য তাদের ধান কাটতে আসা। যে সকল শিক্ষার্থী গরিব আছে তারা ধান কাটতে পারছে না, তাদেরকেই মূলত আমরা এই ধানটা কেটে সহযোগিতা করে দিচ্ছি। আর যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমির হোসেন মনে করেন, করোনার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি ঘুরে দাঁড়াতে কৃষিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই যার যার অবস্থান থেকে এই খাতের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কয়েকশো পরিবারের, কৃষক পরিবারের পাশে আমরা দাঁড়াতে সক্ষম হয়েছি, ধান তুলে দিতে সক্ষম হয়েছি। এই ধান রক্ষা পাওয়ায় কৃষকরা খুব খুশি। তারা যে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছিল, ঝড় বৃষ্টির মধ্যে ধান নষ্ট হয়ে যাচ্ছিল, সে থেকে আমরা কিছুটা হলেও উদ্ধার করতে পেরেছি। আবহাওয়া অনুকূলে থাকায় এ জেলার বোরো ধানের ভালো ফলন হয়েছে। এরই মধ্যে বেশিরভাগ জমির ধান কাটা ও মারাই শেষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরে এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে। তবে করোনার কারণে বাজারজাত করা নিয়ে বিপাকে পড়েছেন বাগান মালিকরা। পাইকাররা না আসায় কম দামে লিচু বিক্রি করতে হচ্ছে তাদের। লিচুর ন্যায্য মূল্য না পেয়ে হতাশ বাগান মালিকরা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌসুমের সেরা ফল লিচু। চট্টগ্রামের বাঁশখালী, কালীপুর সহ কয়েকটি ইউনিয়নে লিচুর ভালো ফলন হয়েছে। এখানকার লিচুর চাহিদা রয়েছে পুরো জেলা জুড়ে। প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে লিচু কিনে নিয়ে যায়। করোনার কারণে এবছর পাইকাররা না আসায় কম দামে লিচু বিক্রি করতে হচ্ছে বাগান মালিকদের। এ অবস্থায় লাভ তো দূরের কথা, লোকসানের আশঙ্কায় তারা। ফলন হওয়ার সত্ত্বেও আমরা কি ফল ভোগ করতে পারতেছি না, কারণ করোনার কারণে পাইকার আসতেছে না। আমরা অন্য বছরে যে হারে লিচুটা বিক্রি করি তার অর্ধেক এখন আমরা পেতেছি না। তবে বাগানে লিচুর দাম কম হলেও কয়েক হাত বদল হয়েই বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। 100 টাকার 100 লিচু বাজারে বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, লকডাউনে পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণেই বাজারে লিচুর দর ঊর্ধ্বগতি। আমরা কম দামে কিনতেছি ঠিক আছে, কিন্তু খরচ ডবল। এইখানে যদি 1000 টাকা নিলে ওরার থেকে 1200-1300 টাকা ভরে যায়, তাহলে 100-র উপর 200 টাকা করে ভরায়। কৃষি কর্মকর্তারা বলছেন, করোনার এই দুর্যোগে কৃষিজাত পণ্য পরিবহনে কোনো নিষেধাজ্ঞা নেই। কাজেই পাইকাররা আসলেই বাগান মালিকরা লিচুর ভালো দাম পাবে এমন আশাবাদও ব্যক্ত করেন তারা। পাইকারদের কিন্তু আসা যাওয়ার কোনো সমস্যা নেই। মিনিস্ট্রি থেকে আমাদের অর্ডার করা আছে, তারা আসতে পারবে। বাজারজাতকরণের যে যতগুলো প্রসেস আছে সব কিছুই তারা করতে পারবে। তারপরেও যেহেতু একটা সারা বিশ্বে একটা প্যান্ডেমিক একটা সিচুয়েশন চলছে, তারই ধাক্কা একটা আমাদের এখানেও লেগেছে। বাঁশখালীতে নতুন জাতের লিচু চাষ নিয়েও গবেষণা চলছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। চায়না 3, বোম্বাই যে লিচুটা, মুজাফরি যে লিচু, এই লিচুগুলো যদি চাষ হয় তাহলে লোকাল লিচুর পাশাপাশি ভালো যে লিচুর জাতগুলো সেগুলো চাষ করা যাবে। এবছর বাঁশখালীতে 16 হেক্টর জায়গা জুড়ে লিচু চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে খেলার খবর। দেশের করোনা আক্রান্তদের সহায়তার জন্য তহবিল গঠনে মুশফিকের ডাবল সেঞ্চুরি করা ব্যাট কিনে নিলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। মুশফিকের ব্যাটটি তিনি কিনেছেন $20,000। বাংলাদেশি টাকায় অঙ্কটি 16,80,000 টাকার মতো। 2013 সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলে এই ব্যাট দিয়ে 200 রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। টেস্ট ক্রিকেটে যা ছিল বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি। করোনা ভাইরাস দুর্গতদের সহায়তায় নিজের প্রিয় সেই ব্যাট নিলামে তুলেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার। অনলাইন নিলামে শেষ হয় বৃহস্পতিবার। আজ রাত ফেসবুকে মুশফিক জানান বিজয়ীদের নাম। করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে আফ্রিদি প্রচুর ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছেন পাকিস্তানের নানা প্রান্তে। अस्सलाम वालेकुम मुशफिक, आप जो काम कर रहे हैं अपने लोगों के लिए बहुत जबरदस्त है। ऐसे काम रियल लाइफ के हीरोज करते हैं। हम एक मुश्किल वक्त से गुजर रहे हैं। ऐसे वक्त में हम सबको एक दूसरे की जरूरत होती है। मुझे बांग्लादेश से जो मोहब्बत मिली, जो प्यार मिला, जो अपनायत का इजहार आप लोग करते हैं, वो हमेशा याद रहेगा। मैं पाकिस्तानियों की तरफ से आपके क्रिकेट बैट खरीद कर आप
आपके इस सफर का हिस्सा बनना चाहता हूँ। पूरा पाकिस्तान और शाहिद अफरीदी फाउंडेशन, हमारी दुआएं आपके साथ हैं। अल्लाह ने चाहा जब इंशाल्लाह इस बीमारी से हम सबको अल्लाह दूर करेगा, एंड देन फिर हम दोबारा एक दफा मैदान में, क्रिकेट के मैदान में दोबारा मिलेंगे। थैंक यू। পৃথিবীর যে প্রান্তেই খেলতে যান না কেন ভক্তদের সমর্থন পায় ভারত। একমাত্র বাংলাদেশে এলেই নাকি ভিন্ন পরিবেশের মুখোমুখি হতে হয়। এখানকার মাঠে খেলা হলে ভারত ন্যূনতম কোনো সমর্থন পায় না। নিজের অভিজ্ঞতা থেকে এমনটাই বললেন দেশটির তারকা ক্রিকেটার রোহিত শর্মা। শুক্রবার রাতে তামিম ইকবালের সঙ্গে সরাসরি অনলাইন আড্ডায় যোগ দেন এই ভারতীয় ওপেনার। দুজন খোশ মেজাজে ক্রিকেট ও ক্রিকেটের বাইরে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। এ সময় অবশ্য হাসতে হাসতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম জানান, বাংলাদেশ তাদেরকে সমর্থন দেয়, তারা পুরোপুরি সমর্থনে থাকেন। কয়েক বছর আগেও বাংলাদেশ ও ভারতের মধ্যে চিরশত্রু আবহটা ছিল না, কিন্তু 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর পাল্টে গেছে গোটা চিত্র। এই ম্যাচে আম্পায়ারদের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত গিয়েছিল ভারতের পক্ষে। সেসব নিয়ে এখনো ক্ষোভ জমা রয়েছে বাংলাদেশের অনেক ক্রিকেট প্রেমীর মনে। শেষ করব প্রকৃতির নিজস্ব খেয়ালের খবর জানিয়ে। লকডাউন চলাকালীন লন্ডনের রিচমন্ড পার্কে প্রকৃতির নিজস্ব খেয়ালে ফুটেছে ফুল। রঙিন ফুলে পার্কের শোভা বাড়িয়েছে বহুগুণ। অদৃশ্য প্রাণঘাতী ভাইরাসের জন্য পার্কে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, তাই রিচমন্ড পার্কের এমন রঙিন সাজ ভার্চুয়ালে উপভোগ করছে সবাই। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। লকডাউন যেন প্রকৃতির জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে ধরণীতে। নির্মল বিশুদ্ধ আবহাওয়ায় গাছে গাছে ফুটেছে রঙিন ফুল। পাখিরাও ডানা ঝাপটে নেমে এসেছে ধরায়। দক্ষিণ পশ্চিম লন্ডনের রিচমন্ড পার্কের এসব ফুল ব্লুবেডসের কার্পেটের মতোই মনে হবে। পাশাপাশি রডোডেন্ড্রনের পিঙ্ক, বেগুনি এবং লাল রঙের ফুলে উদ্যানটিকে মনে হবে স্বপ্নের রাজ্য। তবে করোনার কারণে জনসাধারণের জন্য বন্ধ ছিল এই রিচমন্ড পার্ক। তারপরও ভার্চুয়ালে রঙিন প্রাণবন্ত এই উদ্যানের স্বাদ নিচ্ছেন করোনায় বন্দী জীবনের বাসিন্দারা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকায় 2 কোটি মানুষের নমুনা সংগ্রহে মেডিকেল টেকনোলজিস্ট মাত্র 20 জন। নিয়োগ হয় না এক যুগ, বেকার বসে আছে 20,000। আশার আলো দেখাচ্ছে প্লাজমা থেরাপি। আজ ঢাকা মেডিকেলে পরীক্ষা শুরু। শতভাগ কার্যকর প্রতিষেধক আবিষ্কারের দাবি যুক্তরাষ্ট্রের। আজ দায়িত্ব নিচ্ছেন ঢাকা দক্ষিণের মেয়র। আধুনিক শহর গড়তে ইতিবাচক সূচনার দাবি বিদায়ী সাইদ খোকনের। বঙ্গোপসাগরের লঘুচাপটি শক্তিশালী হচ্ছে, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। সমুদ্র বন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত। 55,000 প্রজাতির গাছের বোটানিক্যাল গার্ডেনে গবেষণায় নেই তেমন তোড়জোড়, সঠিক পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। এবং মুশফিকের সেই ব্যাট 16,80,000 টাকায় কিনলেন শহীদ আফ্রিদি। তামিম ইকবালের সাথে অনলাইন আড্ডায় রোহিত শর্মা। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।